আচ্ছা, খেয়াল করেন সবাই, ডিসপ্লেতে খেয়াল করেন। আচ্ছা, একটা ওয়েবসাইটের সাথে আজকে সবাইকে পরিচয় করে দিই। ওয়েবসাইটের নাম হচ্ছে W3 স্কুল। প্রোগ্রামিং কোর্সে অথচ এই ওয়েবসাইটটাতে কেউ যায় না এমন খুব কম লোকই আছে, ঠিক আছে? যারা অলরেডি প্রোগ্রামিং করে আসছেন বা একটু ধারণা আছে তারাও এই ওয়েবসাইটটা সম্পর্কে আইডিয়া আছে। এখানে হচ্ছে আপনার যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যত ফ্রেমওয়ার্ক আছে, সবকিছু এই ওয়েবসাইটে কি থাকে, টিউটোরিয়াল আকারে থাকে, অর্থাৎ ব্লগ আকারে। কি আকারে? ব্লগ আকারে। তো W3 স্কুল অনলাইন ওয়েব টিউটোরিয়াল। আপনি যদি ওয়েবসাইটে যান, এখানে দেখবেন যে আপনি যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, SQL, পাইথন, জাভা, অনেক ল্যাঙ্গুয়েজ এখানে আছে, অসংখ্য। তো যারাই প্রথমেই যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে চাইলে প্রথমে এখান থেকে বেসিকটা তারা শিখে নেয়, তারপরে হচ্ছে অ্যাডভান্সের জন্য হয়তো বিভিন্ন কোর্স কিনে বা দেখে। তো এখান থেকে আমরা HTML এর অসংখ্য কিছু পাবো, অনেক আছে এখানে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট সম্পর্কে। তো অলরেডি মোটামুটি বেসিক HTML আমরা দেখে আসছি। এখানে আমরা যা যা করছি সব কিন্তু এখানে আছে। দেখবেন যে হেডিং, প্যারাগ্রাফ, স্টাইল ট্যাগ, তারপরে ফরম্যাটিং কিভাবে করতে হয়, তারপরে হচ্ছে যে ইমেজ, পেজ টাইটেল, টেবিল, লিস্ট, তো অনেকগুলো পাবেন। আবার আমরা যেগুলো করেছি এগুলোর বাইরেও আবার বেশ কিছু HTML এখানে দেওয়া আছে। অ্যাট্রিবিউটকে আমরা দেখছি, এলিমেন্টকে আমরা দেখছি। এখানে হচ্ছে আমরা দেখি নাই কোটেশন, কমেন্ট, কালার, এগুলো আমরা দেখা হয়নি। তারপর যদি সময় হয় আমরা যেগুলো করছি সেগুলোর বাইরেও যদি আপনার ইন্টারেস্টিং থাকেন, তাহলে এখান থেকে হচ্ছে আপনাদের ওই এক্সট্রা নলেজগুলো আপনি নিয়ে নিতে পারেন। ঠিক আছে? এখানে অসংখ্য HTML এর অনেক কিছু আছে। তো আমরা যেগুলো ক্লাসে দেখছি সেগুলো হচ্ছে বেসিক, মানে যেগুলো আপনাকে জানতেই হবে, যেগুলো খুব বেশি ব্যবহার হয় সেগুলোই আমরা ক্লাসে দেখছি। কিন্তু যেগুলো ওইগুলোর বাইরেও যদি আপনি জানতে চান তাহলে সেই ওয়েবসাইটে আপনি W3 স্কুল থেকে বাকিগুলোর ডিটেলস আপনারা জানতে পারবেন। ঠিক আছে? তো এখানে CSS আছে, CSS এর অসংখ্য প্রপার্টি আছে। CSS এর অসংখ্য প্রপার্টি, ইভেন আপনারা কাজ করার সময় যদি কোনো কিছু ভুলেও যান, ইভেন আমি নিজেও অনেক সময় ভুলে যাই, তখন আমি এই ওয়েবসাইট থেকে এসে হেল্প নিই। ঠিক আছে? যে এটা কেউ ইউজ করতাম বা এটা কেউ ইউজ করে, এই জিনিসগুলো ভুলে গেলে আমি তখন এই ওয়েবসাইট থেকে এসে হেল্প নিই। তো আচ্ছা, তারপরে হচ্ছে আমরা হচ্ছে আজকে নতুন কিছু জিনিস নিয়ে আলোচনা করবো CSS এর। আচ্ছা, নতুন কিছু আলোচনা করার জন্য আমরা হচ্ছে প্রথমে একটা ফোল্ডার বানিয়ে নিই, প্রজেক্ট ফোল্ডার। প্রত্যেকটা প্রজেক্টের জন্য কি করতে হবে, আলাদা আলাদা ফোল্ডার বানিয়ে নিতে হবে। আমরা যতগুলোই প্রজেক্ট করবো বা কাজ করবো আলাদা আলাদা ফোল্ডার বানিয়ে নিব। কারণ হচ্ছে সেই ফোল্ডারের মধ্যে আমার একটা ওয়েবসাইট বানানোর জন্য একটা HTML পেজ থাকে, একটা CSS পেজ থাকে, ফাইল থাকে, HTML ফাইল থাকে, একটা CSS ফাইল থাকে। আবার আমরা যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবো তখন জাভাস্ক্রিপ্ট ফাইলও থাকতে পারে। তো প্রত্যেকটা প্রজেক্টের জন্য আলাদা আলাদা ফোল্ডার থাকবে, যে ফোল্ডারের ভিতরে আমার প্রত্যেকটা কি থাকবে, ফাইল থাকবে। এবং আমাদের ওয়েবসাইটে অসংখ্য ইমেজ লাগে, সেই ইমেজগুলো আমাদের সেই ফোল্ডারে একটা ফোল্ডারে আমরা রাখতে পারি। তো আমরা হচ্ছে আজকের ক্লাসের জন্য একটা প্রজেক্ট ফোল্ডার বানিয়ে নিব। তো আজকে আমার ক্লাসতম কত, 35তম ক্লাস। ক্লাসের আজকে টপিক থাকবে ফ্লেক্স বক্স। তো আমরা প্রজেক্ট নিয়ে একটা ফোল্ডার বানিয়ে নিলাম। এই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আমাদের কি থাকবে, প্রথমে আমাদের কি থাকবে, একটা HTML ফাইল লাগবে। তো নিউ থেকে টেক্সট ডকুমেন্টে গিয়ে আমি একটা HTML ফাইল বানিয়ে নেব। ফাইলের নাম থাকবে index.html। যে কোনো ওয়েবসাইটের প্রথম যে পেজ, সেই পেজটার নর্মালি নাম হয় কি, index.html অথবা home.html, দুইটা নামই ইউজ করে। বেশিরভাগই index.html ব্যবহৃত হয়। তো আমি একটা প্রজেক্ট, আমাদের তাহলে এই প্রজেক্ট ফোল্ডারের একদম মেইন ফাইল হচ্ছে কি, index.html। আরো কি কি ব্যবহার হয় বলছি, home.html ব্যবহৃত হয়, অথবা আরো একটা আছে main.html নামও ব্যবহার করা যায়।
কারণ আপনি যদি কোনো প্রজেক্ট অলরেডি কেউ বানাইছে সেই প্রজেক্টের মধ্যে যদি আপনি ঢুকেও তো আপনাকে প্রথমে দেখতে হবে যে প্রথম পেজ কোনটা। মানে যদি ওয়েবসাইটে কেউ আমরা ঢুকি তাহলে প্রথম পেজ কোনটা আসে, তো দেখবেন যে ওই প্রজেক্ট কোনটাতে অবশ্যই index.html অথবা main.html অথবা home.html নামে কি থাকতে পারে, একটা ফাইল থাকতে পারে, এবং সেটাই প্রথম ফাইল হওয়ার চান্স কি বেশি। বুঝে গেছে? প্রথম ফাইল হওয়ার চান্স এটাতেই বেশি থাকে। আচ্ছা, সো আমরা যেরকম আমরা index.html বানালাম, আরেকটা আমাদের CSS এর জন্য আমরা আরেকটা ফাইল বানাবো, নিউ ফাইল CSS এর ফাইলের জন্য। তাহলে এটার নাম দিলাম আমরা style.css। ফাইলের জন্য কি থাকবে? .css। তাহলে আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরে দুটো ফাইল বানিয়ে দিলাম, একটা হচ্ছে .html ফাইল, একটা .css ফাইল। আচ্ছা, এখন ফাইল দুটো যদি আমরা ইয়াতে ওপেন করি নোটপ্যাডে, আচ্ছা, তো আমরা এখন প্রত্যেকটা যতগুলো ফাইলে কাজ করি না কেন প্রজেক্ট ফাইলগুলোতে প্রত্যেকটারই প্রথমে কি থাকবে? বেসিক যে স্ট্রাকচার থাকে HTML এর, আমরা সেটা কি করে ফেলবো? লিখে ফেলবো। ম্যাডামের একটা ক্লাস দেখেছিল ডক টাইপ, মনে আছে না? এভাবে তো লেখানো না, ভুলে গেছি। ডক টাইপ, তারপরে কি থাকে? HTML। ভুলে গেলে সলিউশন একটাই, যাবো আমরা W3 স্কুলে। ফোন আমরা আজকে আলোচনা করবো ফ্লেক্সিবল নিয়ে। HTML এ গেলে ঠিক আছে। তাহলে ডক টাইপটা লিখতে হবে বড় হাতে, ডক টাইপ, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজের নাম। এটা প্রথমে অবশ্যই লিখতে হবে যে ডকুমেন্টের টাইপ নির্দেশ করে, এটা কি HTML ফাইল নাকি অন্য ফাইল। এক্সাম্পল অনেকগুলো ফাইল থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের HTML শুরু, HTML শেষ, তার ভিতরে থাকবে হেড ট্যাগের শুরু আর শেষ, তারপরেই থাকবে বডি ট্যাগের শুরু আর বডি ট্যাগের শেষ। তো আমরা যে CSS ফাইলটা বানিয়েছি সেটা কোথায় আমরা লিংক করব? হেড ট্যাগের ভিতরে না? হেড ট্যাগের ভিতরে আমরা লিংক ট্যাগ ব্যবহার করব। লিংক ট্যাগের মধ্যে প্রথমে লিখতে হয় কি? রিলেশন। রিলেশন হবে কি? স্টাইল শিট। তারপর হচ্ছে HREF। এটার ভিতরে আমাদের CSS ফাইলের নাম, আমাদের ফাইলের নাম ছিল style.css। আমরা হচ্ছে পেজের টাইটেল দিয়ে দিই, টাইটেল। আমাদের টাইটেলটা ক্লাসের নাম অনুযায়ী দিই, 35 ক্লাস। টপিক হচ্ছে আমার ফ্লেক্স। এতটুকু সবাই লেকচার উঠাই দিলে।
দেখেন আমরা যদি HTML এর আউটপুটটা দেখি তাহলে কি আসতেছে আমাদের 1 2 3 লিখছি যে শুধু তিনটা ডিবে কি আসছে 1 2 3 লাইন বাই লাইন আসছে একদিকে গেলে আরেকদিকে আটকে থাকে আচ্ছা তাহলে এখানে 1 2 3 নিচে নিচে কেন আসছে কারণ হচ্ছে আমরা কি ইউজ করছি ডিপ ট্যাগ ইউজ করছি আর হচ্ছে কি ব্লক এলিমেন্ট ঠিক আছে আমরা যদি ডিপ ইউজ না করে এখানে স্প্যান ট্যাগ ইউজ করতাম তাহলে সেটা কি পাশাপাশি 1 2 3 আসতো কারণ স্প্যান ট্যাগ গুলো হচ্ছে কি আমার ইনলাইন এলিমেন্ট আর ব্লক এলিমেন্ট আচ্ছা এখন হচ্ছে আমরা একটু স্টাইলের দিকে স্টাইল করি আমরা প্রত্যেকটা ডিবে একটা ক্লাস দিয়ে দিই আমরা হচ্ছে ক্লাসের নাম দিলাম হচ্ছে আইটেম কন্টেইনার আইটেম দিই তিনটার মধ্যে আমরা সেম ক্লাস দিয়ে দিচ্ছি কন্টেইনার আইটেম এটা দিলাম কন্টেইনার আইটেম আপনাদের মধ্যে নতুন কিছু আছে কিছু নেই আমরা ডিপ ব্যবহার করছি ক্লাস দিয়েছে ক্লাস দিয়ে এটার নাম দিয়ে দিয়েছে কন্টেইনার এবং এর ভিতরে আবার তিনটা ডিপ নিছি প্রত্যেকটা ডিপের মধ্যে ক্লাস দিয়ে দিচ্ছি কি কন্টেইনার আইটেম এটার কি সুবিধা হবে আমরা যদি শুধু একটা ক্লাসের মধ্যে ডিজাইন করি তাহলে তিনটা ডিপের মধ্যে কি হবে সেম ডিজাইন চলে আসবে তাহলে আসলে আমরা এবার স্টাইল ফাইলটা ওপেন করি আর এবার ডিজাইন করার ট্রাই করি ফোল্ডারে এটাকে ওপেন করবো আমাদের নোটপ্যাডে এডিট উইথ নোটপ্যাড তাহলে আমাদের প্রথম একটা ক্লাস ছিল সেটার নাম ছিল কন্টেইনার আর একটা ক্লাস ছিল আমাদের কন্টেইনার আইটেম আইটেম ছিল না আইটেমস ছিল আইটেম ছিল ঠিক আছে এবার আসলে একটা ক্লাস করি তো আমরা কন্টেইনারটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিই ব্যাকগ্রাউন্ড কালার আমরা একটা পেডিং দিয়ে দিচ্ছি 16 পিক্সেল আউটপুটটা কি আসে হয়েছে ঠিক আছে ব্যাকগ্রাউন্ড কালার গ্রে দেওয়ার জন্য গ্রে কালার আসছে এবং পেডিং দেওয়ার জন্য কি এই ব্যাকগ্রাউন্ডের থেকে একটু ভিতরে কি আসছে এক্সট্রা জায়গা হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে পেডিং এর জন্য আসছে পেডিং 16 পিক্সেল এবার যে আইটেমগুলো লিখতে আমরা 1 2 3 তিনটা ডিপ এই আইটেমগুলোর একটা ডিজাইন করা ট্রাই করি সেই আইটেমগুলো আমি দিচ্ছি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এগুলোর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমি ব্লু দিই তারপরে যে ভিতরে যে লেখাগুলো লিখছি সেটা একটা সাইজ দিয়ে দিই ফন্ট সাইজ দেই 20 পিক্সেল যেন একটু বড় দেখায় প্লাস হচ্ছে একটু পেডিং দিয়ে দিই যেন বর্ডার থেকে একটু দূরে থাকে 16 পিক্সেল এখানেও দিয়ে দিই আমি যদি পেজটাকে রিফ্রেশ করি তাহলে দেখবো যে আমরা তিনটা ডিপ পাচ্ছি তিনটা ডিপের কালারে একই হওয়ার কারণে কি দেখাচ্ছে না একটা গ্যাপ যে সেই গ্যাপটা আছে প্রত্যেকটা ডিপের মাঝখানে একটা গ্যাপ দেওয়ার জন্য কি করতে হবে বলুন তো আমরা মার্জিন ইউজ করতে পারি না মার্জিন দিয়ে দিই আমরা 10 পিক্সেল তাহলে হচ্ছে প্রত্যেকটা ডিপের মাঝে একটা কি হয়ে যাবে মার্জিন তৈরি হয়ে যাবে খেয়াল করছেন প্রত্যেকটা ডিপের মধ্যে এখন 10 পিক্সেলের একটা কি চলে আসছে মার্জিন চলে আসছে এখন ব্লু এর উপরে ব্ল্যাক লেখা হওয়ার কারণে জিনিসটা দেখা যাচ্ছে না যদি লেখাটা হোয়াইট হয় তাহলে আর সুন্দর হতো তাহলে হোয়াইটের জন্য আমরা কি সিএসএস ব্যবহার করতে পারি কালার হোয়াইট দিলে সেটা হোয়াইট হয়ে যাবে
কিন্তু ফন্ট সাইজটা মনে হয় যেন বড় হলো, ফন্ট সাইজ 20 পিক্সেল কি এটা? আচ্ছা, আর একটু বড় করে দিলাম, তাহলে এটা গেল। আচ্ছা, তো এখন আমাদের মূল উদ্দেশ্য কি, আমরা হচ্ছে ফ্লেক্স বক্স নামে একটা প্রপার্টি শিখবো আজকে, সিএসএস কিভাবে ফ্লেক্স বক্স ইউজ করে। এখন ধরেন আমাদের বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে বিভিন্ন কার্ড থাকে, হ্যাঁ, সেগুলো দেখবেন যে পর পর একটা পর একটা কার্ড থাকে। আচ্ছা, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে তিনটা ডিপ নিলাম, সেই তিনটা ডিপ কি পর পর লাইন বাই লাইন আসছে না? এটা একটা ডিপ আসছে, তারপর এটা ডিপ, এটা ডিপ। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই তিনটা ডিবি কি আসবে, পাশাপাশি যেন আসে। তিনটা ডিবি যেন কি আসে, পাশাপাশি আসে। তাহলে পাশাপাশি আনার জন্য আমাকে কি করতে হবে, আমরা একটা ব্যবহার করছিলাম মনে আছে, একটা ডিজাইন করার জন্য আমরা ফ্লোটের ব্যবহার করছিলাম না? আমরা যদি এই ডিবের ক্লাসের মধ্যে দিয়ে দিই ফ্লোট লেফট, তাহলে এটা কি হয়ে যাবে, লেফটে চলে আসবে এবং রাইট সাইডের জায়গাটা ছেড়ে দিবে। ঠিক একইভাবে তখন দুই, তখন আমাদের তিনোটার মধ্যে কি লিখতে হবে, ক্লাস লিখতে হবে ফ্লোট লেফট, তিনোটার মধ্যে লিখতে হবে। কারণ আপনি যখন এই একের মধ্যে লিখবেন ফ্লোট লেফট, এক তো জায়গা ছেড়ে দিবে, কিন্তু দুই আর তিন তো জায়গা ধরে রাখবে, সে তখন উপরে আসবে না। কারণ সেটাও কি দুই নম্বর যেটা, সেটাও ডিপ না, সেটা হচ্ছে আপনার ব্লক নেবেন, মানে সে যতটুকু জায়গা ডিসপ্লেতে আছে পুরো জায়গাটাই সে নিবে। এখন আপনি ধরে নেন, চিন্তা করেন যে এই এক নাম্বারে আপনি দিলেন ফ্লোট লেফট, তাহলে সে যতটুকু জায়গা দরকার ততটুকু রাখলো, বাকিটা ছেড়ে দিল। কিন্তু দুই নাম্বার কি উপরে উঠবে? উঠবে না, কারণ সে তো আমরা যেহেতু ডিপ ইউজ করছি, তাহলে সে পুরো জায়গাটাই সে নিয়ে নিবে। তাহলে উপরে গেলে তো সে পুরো জায়গাটা সে পাবে না। তাহলে আমাকে দুই নাম্বারও লিখতে হবে ফ্লোট লেফট, তিন নাম্বারও লিখতে হবে কি ফ্লোট লেফট, তাহলে তিনটা ডিপ পাশাপাশি আসবে, তাহলে কাজ একটু বেশি হচ্ছে। তো ওই ক্ষেত্রে আমরা যদি ফ্লেক্স ইউজ করি, ডিসপ্লে ফ্লেক্স, তো আমরা এই একটা প্রপার্টি ব্যবহার করলে আমাদের তিনোটা ডিবের কি হয়ে যাবে, পাশাপাশি চলে আসবে এবং আমাদের কাজ আরো কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এই ডিসপ্লে ফ্লেক্সের ব্যবহারটা অনেক বেশি হয়। তো ডিসপ্লে ফ্লেক্সের ব্যবহারটাকে আমরা বুঝছি। তো আমরা যদি এখানে আরো কয়েকটা ডিপ নিতাম আমাদের এসটিএমএল ফাইলের মধ্যে, যদি 3 নাম্বার আছে, আমি যদি 4 নাম্বার নিই, তাহলে সেটা কি হবে, চারটা ডিপ পাশাপাশি আসবে না, এমনটা দেখাবে। বুঝা গেছে? আমরা হচ্ছে এটাকে একটু ডিজাইন সুন্দর করার জন্য আমরা আইটেমগুলো একটু হাইড উইডথ ফিক্স করে দিই, HEIGHT, হাইট 100 পিক্সেল, আর হচ্ছে উইডথটাও আমি 100 পিক্সেল করে দিই। হাইড উইডথ ব্যবহার করছিলাম না আগে, হাইড উইডথ একটা ক্লাসে দেখাচ্ছিলাম, WDTH উইডথ। হাইট মানে তো বুঝেন উচ্চতা, উইডথ মানে হচ্ছে কি চওড়া, কতটুকু প্রশস্ত হবে। আপনি যদি রিফ্রেশ করেন দেখবেন যে হাইট উইডথ গুলো দেখাচ্ছে। বুঝা গেছে? এরপরে লেখাটাকে যদি আপনি সেন্টারে নিতে চান, তাহলে হচ্ছে টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টারে নিলে আপনার 1 2 3 লাইনগুলো কি আসবে, সেন্টারে চলে আসবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমার এটা গেল আমার ফ্লেক্স বক্সের ব্যবহার। তারপরে এখানে আরো বেশ কিছু প্রপার্টি আছে, সেগুলো একটু করে দেখি। ফ্লেক্স বক্সের পরে আছে হচ্ছে আপনার জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে কি হয় দেখেন, আমি যদি পেজটাকে রিফ্রেশ করি, তাহলে আমার এই পুরো যতটুকু জায়গার মধ্যে যে কন্টেন্টগুলো আছে সেগুলো কোথায় চলে আসবে, সেন্টারে চলে আসবে। তাহলে যদি সেন্টারে না নিয়ে চাই যে আমি এই রাইট সাইডে নিবো, তাহলে কি লিখবো, রাইট, RIGST, রাইট। রাইট লিখে যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি, তাহলে আমার রাইট সাইডে চলে যাবে। আর যদি আমরা লেফট লিখি তাহলে লেফট সাইডে আসবে, আর যদি কিছু নাও লিখি তাহলে কোথায় থাকবে, লেফট সাইডেই থাকবে। বুঝে গেছে বিষয়গুলো? তাহলে আপনারা নিজেরা লিখে একটু ট্রাই করুন তো এটা, ফ্লেক্স বক্স। HTML পেজ কি লাগবে? আচ্ছা, এটা লিখে শেষ হলে তারপর বলুন, CSS ওপেন করে রাখুন, মনে করে দিন।
আচ্ছা দেখ, তারপর এখানে জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড, অ্যারাউন্ড যদি দিই তাহলে দেখি আমার আউটপুটটা কেমন আসে। কি বোঝা যাচ্ছে? প্রত্যেকটা চাইল্ড এলিমেন্টের উভয় পাশে কি হচ্ছে, একটা জায়গা নিয়ে নিচ্ছে, তাই না? 1 এর দুই পাশে একটা জায়গা আছে, 2 এর দুই পাশেও একটা জায়গা আছে, 3 এর মানে প্রত্যেকটার মাঝখানে হচ্ছে সেম জায়গা নিয়ে নিচ্ছে। স্পেস অ্যারাউন্ড সবগুলোর মধ্যে যে যতটুকু জায়গা আছে সবগুলো এলিমেন্ট কি করে নিচ্ছে, ভাগ করে নিয়ে নিচ্ছে এবং তাদের একটা স্পেস দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে স্পেস অ্যারাউন্ড। তারপরে যদি আপনি খেয়াল করেন স্পেস বিটুইন, আমরা যদি স্পেস বিটুইন দিই তাহলে কি আসে? তো বিটুইন দিলে যদি আমরা পেজটাকে রিফ্রেশ দিই তাহলে দেখবো যে প্রত্যেকটার মাঝখানে কি হয়েছে, জায়গা আসে, কিন্তু এই যে এই পাশে কিন্তু জায়গা সে নেয় নাই। অ্যারাউন্ড মানে হচ্ছে চারোদিকে সে জায়গায় সমানভাবে ভাগ করে নিবে, আর স্পেস বিটুইন মানে হচ্ছে সবগুলোর মধ্যবর্তী জায়গাটাকে সে ভাগ করে নিবে। যেমন এই ডিবের প্রথমে যদি আমরা দেখি স্পেস অ্যারাউন্ডের কথা, পেজটাকে যদি আমরা রিফ্রেশ করি, এই ডিবের চারপাশে সে একটা মানে এই দুই পাশে কি নিচ্ছে, জায়গা ভাগ করে নিচ্ছে। এখানেও সে একটু জায়গা রাখছে, এই পাশেও সে জায়গা রাখছে। ঠিক একইভাবে এই 1 যতটুকু জায়গা দুই পাশে রাখছে, 2 সেম একইভাবে দুই পাশে জায়গা রাখছে, 3ও সেম দুই পাশে একই জায়গা রাখছে, এবং 4ও দুই পাশে কি রাখছে, সেম জায়গা রাখছে। এটা হচ্ছে আমার অ্যারাউন্ডের কাজ। যদি আমি বিটুইন দিই তাহলে 1 আর এই পাশে জায়গা রাখবে না, 1 এর এই জায়গাটাও সে এই ডান দিকে নিয়ে আসবে, অর্থাৎ 2 আর 1 এর মাঝখানে জায়গা থাকবে। ঠিক ততটুকু জায়গায় আবার 2 এবং 3 এর মাঝখানে থাকবে। ঠিক একই জায়গা আবার 3 এবং 4 এর মাঝখানে থাকবে, 4 আবার তার এই পাশে জায়গা রাখবে না। বিটুইন মানে তাদের মধ্যবর্তী জায়গা থাকবে, তাদের নিজস্ব কোনো জায়গা থাকবে না। বুঝে গেছে? আমি যদি এখানে আমার বিটুইন দিই, বিটুইন, এটা আপনার ডিজাইনের পারপাসে যেরকমটা প্রয়োজন হয় আপনারা ওরকম ব্যবহার করতে হবে, ডিজাইনের উপর ডিপেন্ড করে। স্পেস বিটুইন, তারপর হচ্ছে অ্যালাইন আইটেম। অ্যালাইন আইটেমের কাজ হচ্ছে, আপনি যদি খেয়াল করেন আপনার এই পুরো মাদার যে কন্টেনারটা আছে তার ভিতরে যদি জায়গা অনেক বেশি থাকে তাহলে আপনি অ্যালাইন আইটেম ব্যবহার করে এই উপরের নিচে কি রাখতে পারবেন, সেন্টার অথবা টপ অথবা বটমে রাখতে পারবেন। আমি যদি এখানে আমাদের মাদার যে কন্টেইনারটা আছে সেটা যদি একটা হাইট ফিক্স করে দিই, তো এটার আমি একটা হাইট দিয়ে দিলাম, তাহলে হাইট দিলে এটা হাইটটা কি হবে, আরো বেড়ে যাবে। তাহলে আমার যে চাইল্ড এলিমেন্ট গুলো আছে সেটা কি মাদার এলিমেন্টের উপরে আসে না? ঠিক আছে, এখন আমি যদি চাই যে না আমার এই সেন্টার বরাবর আসুক, মাঝ বরাবর, তাহলে আমাকে ব্যবহার করতে হবে অ্যালাইন। অ্যালাইন কি ছিল, কন্টেন্ট না আইটেম? অ্যালাইন আইটেম ছিল, অ্যালাইন আইটেম। তো শুধু সেন্টারই ব্যবহার করি, আমি যদি সেন্টার ব্যবহার করি তাহলে দেখবেন যে আমার এই হাইটের ঠিক মাঝখান বরাবর চলে আসছে। তো আমি যদি জাস্টিফাই ব্যবহার করি এক অক্ষ বরাবর কি হবে, মাঝখানে শুরুতে শেষে যাবে, আর যদি অ্যালাইন ব্যবহার করি সেটা ওয়াই অক্ষ বরাবর উপরে নিচে যাবে। বিষয়টা কি বুঝে গেছে? এই এক অক্ষ মানে তো বুঝেন, এক অক্ষ ওয়াই অক্ষ অথবা হরিজন্টালি ভার্টিক্যালি, এই ওয়ার্ডগুলো আপনার মনে রাখতে হবে কারণ এগুলো আপনাদের প্রতিনিয়ত লাগবে। কি কি বললাম? আচ্ছা, সিএসএস এর মধ্যে কমেন্ট কিভাবে লেখে এটা তো দেখাইনি না? সিএসএস কমেন্ট দেখাইছিলাম? সিএসএস কমেন্ট দেখাইনি। আচ্ছা, তো আমি কি কি ওয়ার্ড বললাম? হরিজন্টাল, একটা হচ্ছে হরিজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল অ্যালাইন, হরিজন্টাল অ্যালাইন। হরিজন্টাল মানে হচ্ছে আমার কি এক্স অক্ষ বরাবর, এক্স এক্সিস, আর ভার্টিক্যাল অ্যালাইন হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যারা ম্যাথে কোর্সের ম্যাথ করছেন আশা করি আপনারা, ম্যাথের মধ্যে আর ছিল না এগুলো? কি ছিল? অ্যাকাউন্টিংও ছিল, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। ম্যাথের মধ্যে যারা গ্রাফ নিয়ে কাজ করছেন, গ্রাফ ওখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ আমরা করছিলাম। ঠিক আছে, আর যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য যেটা পানি ভাব কিছু নেই। তো আমার হচ্ছে তাহলে আমি বলতে পারি যে আমার অ্যালাইন আইটেম ব্যবহার করে আমি হরিজন্টালি সেটাকে টপ, সেন্টার অথবা বটমে রাখতে পারি, আর হচ্ছে আমি জাস্টিফাই কন্টেন্ট ব্যবহার করে হচ্ছে আমি হরিজন্টালি সেটা কি করতে পারি, লেফট, সেন্টার অথবা রাইটে নিতে পারি। ঠিক আছে, তো এখানে আমার অ্যালাইন আইটেমে যদি খেয়াল করেন সেন্টার ব্যবহার করা যাবে, অ্যালাইন আইটেমে ফ্লেক্স স্টার্ট ব্যবহার করা যাবে। যদি অ্যালাইন আইটেমে ফ্লেক্স স্টার্ট ব্যবহার করি তাহলে কি হবে, উপরে থাকবে। ফ্লেক্স স্টার্ট থাকলে সেটা কি থাকবে, উপরে। আর যদি আমি ফ্লেক্স স্টার্টের পরে ফ্লেক্স ইন দিই তাহলে কোথায় যাবে, বটমে।
ঠিক না, একদম নিচে দিয়ে দেখি হয় কিনা। সেন্টারের জায়গায় আমি দিলাম ফ্লেক ইন্ট দিয়ে যদি আমি পেজটাকে রিলোড করি একদম নিচে বটমে চলে গেল। আর যদি আমি স্টার্ট দিই তাহলেও সেটা কোথায় চলে যাবে, টপে চলে যাবে। তাহলে বুঝে গেছে? আপনি কি বেশি দেখা দিচ্ছি? বেশি কিন্তু দেখা যায়, নতুন শুধুমাত্র হচ্ছে যে এইগুলো। এই হাইটটাও যদি আমি বাদ দিই, হাইটটাও আগে দেখানো হয়ে গেছে। শুধুমাত্র হচ্ছে এই তিনটা, ডিসপ্লে, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেম, এই তিনটা প্রপার্টি দেখা দিয়েছি। এগুলোর মধ্যে অনেকগুলো ভ্যালু আছে, প্রত্যেকটা ভ্যালু কি কাজ সেটা দেখা দিয়েছি। ঠিক আছে, জাস্টিফাই কন্টেন্ট দিয়ে কি করতে পারবেন, হরিজন্টালি লেফট, সেন্টার অথবা রাইটে নিতে পারবেন। আর অ্যালাইন আইটেম দিয়ে কি করতে পারবেন, ভার্টিক্যালি টপ, সেন্টার অথবা বটমে নিতে পারবেন। ঠিক আছে, এগুলো ডিজাইনের জন্য খুব বেশি ব্যবহার হয়। আচ্ছা, যারা করছেন তারা একটু ছবি তুলে একটু গ্রুপে দিয়ে দিন, যেন বাড়িতে একটু ইয়ে করতে পারেন। আর এই জিনিসগুলো যেটা বললাম যে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার জন্য মোবাইলে যার যার মতো করে, যাদের ডিভাইসেস হচ্ছে ভালো আর নাই, তারা মোবাইলে হচ্ছে অ্যাপ ইনস্টল করে অ্যাপের মধ্যেই কিন্তু এগুলো প্র্যাকটিস করা যায়। যদি একটু আগ্রহ দেখা করেন তাহলে আপনাদের জন্যই ভালো হবে। তো এই যে এখানে যেভাবে লিখছে এটা হচ্ছে আপনার সিএসএস এ কমান্ড লেখার নিয়ম। ঠিক আছে, সিএসএস এ কমান্ড লিখতে, আমরা এইচটিএমএল এ কিভাবে কমান্ড লিখতাম মনে আছে না? ব্র্যাকেট দিয়ে হচ্ছে আমাদের আশ্চর্যবোধক চিহ্ন, তারপর দুইটা লাইন দিয়ে, আবার দুইটা লাইন দিয়ে ব্র্যাকেট ক্লোজ। এটা হচ্ছে আমার এইচটিএমএল এর কমেন্ট লেখার নিয়ম। আর সিএসএস এর মধ্যে কমেন্ট লেখার নিয়ম হচ্ছে এরকম, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে স্টার, তার ভিতরে আপনি যা লিখুন, তারপর আবার স্টার দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ। হুম,